আনার হত্যাকাণ্ডের মোটিভে নতুন মোড়, সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, তদবিরে তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা মেয়ে ডরিনের। বেনজিরের ফ্ল্যাট, বান্দরবানের জমি এবং টিভি চ্যানেলের মালিকানা ক্রোকের নির্দেশ আদালতের, দায় নিবে না সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, বিস্তারিত জানতে আইনমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর অদক্ষতায় আটকে গেছে বাংলাদেশ, মত হোসেন জিল্লুর রহমানের। অর্থনৈতিক কাঠামো ধ্বংসের অভিযোগ ফখরুলের। এবং কাল শুরু হচ্ছে রাজধানীর অস্থায়ী পশুর হাট, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা, দাম বেশি হওয়ার ইঙ্গিত। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন KSTM টিভার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ। স্বর্ণ চোরাচালান ছাপিয়ে এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন যে এমপি মনোনয়নের জেরেই এই হত্যাকাণ্ড, এমন তথ্য প্রমাণ এসেছে তাদের হাতে। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। প্রতিহিংসা বা কোনো চক্রান্ত এরকম কিছু মনে হয় না। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর কালীগঞ্জে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এই বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আনার হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে গত 22 মে। ওই দিনই এমপির পরিবারকে সান্ত্বনা দিতে কালীগঞ্জ যান স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। তার দেওয়া তথ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকেও। আওয়ামী লীগের 2টি পদে থাকা এই বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় নেতারা বলছেন, বাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য মিলেছে যা হত্যাকাণ্ডের মোটিভকে রাজনৈতিক কোন্দলের দিকেই ধাপিত করছে। যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি রাজনীতি করেন, তো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দিকেই কিন্তু এটা মোড় নিচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগেরই একটি মহল এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন এই জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, তার সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিপক্ষে অবস্থান নিয়ে তাকে 2016 সালে তাকে একবার হত্যার পরিকল্পনা করেছিল। তো সেই বিষয়টাও কালীগঞ্জবাসী অবগত আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের দিকে নিতে নানাভাবে চেষ্টা করছে খুনিরা। কিন্তু গ্যাসবাবুকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমপি মনোনয়নকে ঘিরে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড, এমন ধারণাও করছেন তারা। স্থানীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের এমপিকে হত্যার এমন জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তাদের ধারণাও ছিল না। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপিকে যে নির্মম হত্যা করবে, এটা তো আসলে আমাদের সেন্সে আসার কথা। আমরা আশা করছি এর সাথে যেই থাকুক তার মুখোশ উন্মোচন হবে এবং তাকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি জানাচ্ছি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বাবুর পেছনে রয়েছে জেলা আওয়ামী লীগের আরও এক নেতা, যিনি বাবুকে দিয়ে 2 কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছিল শিমুলের কাছে। সবশেষ সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, তিনি কি আওয়ামী লীগের সেই নেতা? সবকিছু বেরিয়ে আসবে তদন্তে, বলছেন স্থানীয় নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে এমপি আনার হত্যার সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের বাঁচাতে তদবির হচ্ছে এমন অভিযোগ করে তার দাবি, কোনো চাপে যেন তদন্ত আটকে না যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলা নিয়ে কোনো চাপ নেই, তদন্ত সঠিকভাবে এগোচ্ছে। নূপুর মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো মিলেনি তার মরদেহ। বাবা হত্যার সঠিক বিচার চাইতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারও দেখা করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে টাকা লেনদেনেরও অভিযোগ করেন ডরিন। আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনাইদাদিন অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার কন্যার অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত বন্ধে কোনো চাপ নেই, সঠিকভাবে কাজ এগিয়ে যাচ্ছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কার উদ্দেশ্য কি ছিল? নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একের পর এক সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এবার তার রাজধানীর ফ্ল্যাট, বান্দরবানের জমি, বেসরকারি টেলিভিশনের মালিকানা সহ আরও বেশ কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন। মাজহারুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা আরও অনেক সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমি, বান্দরবনে 25 একর জমি, রাজধানীর উত্তরার 3 কাঠা জমি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা 8টি ফ্ল্যাট ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আদালত। এর আগে বেনজিরের আরও একাধিক সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ব্যক্তির দায় মন্ত্রণালয় নিবে না বলেও জানান তিনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এত সম্পত্তি বানানোর কারিগর বেনজির বিচারের মুখোমুখি না হতে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক আরাফাত হোসেন এ আদেশ দেন। তবে ইউনূসের আইনজীবীর অভিযোগ, হয়রানির করার জন্যই এ মামলা করেছে রাষ্ট্র। তবে তা নাকচ করেছেন দুদকের আইনজীবী, আর নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনূস। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আগামী 15 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচার কার্যক্রম শুরু হলো। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11 সাবজেক্ট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনূস বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না। তাকে হয়রানির জন্যই এই মামলা, নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেল জয়। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আর ইউনূসের আইনজীবী জানান, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর
কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়াবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। বিচারিক কার্যক্রম শুরু হলেও জামিনে থাকবেন ডক্টর ইউনূস সহ আসামিদের সবাই। দুদকের করা মামলায় দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এখন পর্যন্ত কোনো মামলাতেই তাকে কারাগারে যেতে হয়নি। প্রশ্ন উঠছে, এই মামলায় কি তাহলে শেষ পর্যন্ত কারাগারে যেতে হবে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান তারা। পরে আইনমন্ত্রী জানান, দেশের অন্য নাগরিকদের মতোই ডক্টর ইউনূসের বিচার হচ্ছে। অভিযোগ করেন, ইউনূস যে কথা প্রচার করছেন তা মিথ্যা, দেশের মানুষের জন্য অপমানজনক। মন্ত্রী জানান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন 108 জন শ্রমিক। তার বিরুদ্ধে প্রচলিত আইনে দুর্নীতি ও ফাঁকির মামলা চলছে। আনিসুল হক আরো জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন এবং রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। ডক্টর ইউনূসের ব্যাপারে যে প্রথম মামলা আছে সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আপনার শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত বাজেট গতানুগতিক। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রাজস্ব সহ অনেক লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আর অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিতাহীন আর্থিক খাত পরিচালনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতা, এই 3 ফাঁদে আটকে আছে বাংলাদেশ। সিপিডি বাজেট সংলাপে কালো টাকা সাদা করা, কৃষি ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ সহ উঠে আসে নানা বিষয়। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে থাকছে। প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির সংলাপে কঠোর সমালোচনা করা হয় কালো টাকা সাদা করার বিষয়টির। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, কর্মসংস্থানে গুরুত্ব না দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পর্যাপ্ত বরাদ্দ না থাকার বিষয়টিও উঠে আসে আলোচনার টেবিলে। তবে সবচেয়ে গুরুত্ব পায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আমার জানা মতে এইবার হচ্ছে উইকার একটা অবস্থায় আমরা কখনো দেখি, অথচ এই সময়টা ছিল যখন we should have been in a very strong position because we are making a transition. শিক্ষাকে একটা সার্বিক সেক্টর হিসেবে দেখে মানব সক্ষমতা বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে কেন আমরা বাজেটে এটা প্রতিফলন দেখলাম না? বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ অর্থনৈতিক ন্যায্যতা পরিপন্থী এবং বৈষম্যমূলক বলে মত দেন ফাহমিদা খাতুন। প্রস্তাবিত কর কাঠামো, এডিপি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং বাজেট ঘাটতি নিয়েও কথা বলেন তিনি। অপ্রদর্শিত আয়, কালো টাকা, তাদেরকে যে 15% হারে কর দিয়ে সেগুলো সাদা করার যে সুবিধা এবং উপর্যুপরি তাদেরকে কোনো প্রশ্ন ব্যতিরেকে সেই সুবিধাটা দেওয়া হবে, এটা আমরা প্রতিবারই বলে আসছি যে এটা যারা সৎ করদাতা তাদের উপরে একটা অন্যায়। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সাহসী বাজেট প্রয়োজন ছিল বলে মত দেন হোসেন জিল্লুর রহমান। বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেগে বসেছে অর্থনীতিতে। রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে। এই লৌহ ত্রিভুজগুলো কি? এই লৌহ ত্রিভুজ হচ্ছে আপনার একটি হচ্ছে যে সার্বিকভাবে জবাবদিহিতাহীন পদ্মা সেতু আরো 4টা হল আমার আপত্তি, অলবোট রেলে মেট্রোরেল আরো 10টা হল আমার আপত্তি। আর এগুলো নিয়ে আমার মনে করি সমস্যা নেই, ইকোনমিতে যেখানে থাকতে পারে এটা আপনাদের ব্যাপার। কিন্তু সাম অফ দ্য মেগা প্রকল্প হয়তো এই মুহূর্তে কুড বি ডিলেড, কুড বি পরে ডান, আমি স্বীকার করি। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান ও নিত্যপণ্যের বাজারে অরাজকতার সমালোচনা করেন আলোচকরা। সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে অর্থনীতি আরো সংকটের মুখে পড়বে বলেই মত তাদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।
বর্তমান সরকার দেশের রাজনীতি এবং অর্থনীতি উভয় কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার এখন জনগণের সবচেয়ে বড় শত্রু বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় এমন কোনো কথা না বলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এত করাপশন। সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, দুর্বৃত্ত মাফিয়াদের রামরাজত্ব চলছে। কতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে। বাংলাদেশের বাস্তবিক রাজনৈতিক সরকার নেই, একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে তারা ধ্বংস করেছে। নেতারা দাবি করেন, চলমান লড়াই দেশের গণতন্ত্র, একই সাথে সার্বভৌমত্ব রক্ষার লড়াই। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে। আজকের গণতন্ত্রের সংগ্রাম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আমাদের সার্বভৌমত্বর সংগ্রামের সাথে এক এবং অভিন্ন হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। চলমান আন্দোলনে জনগণ জেগে উঠেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটাকে সে ধ্বংস করে দিয়েছে। সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। যারা মনে করছেন যে মানুষ এখনো জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা, সেটা আমাদের এখনো সম্ভব হয়নি। সমমনাদের বিভক্তির কথা না বলে সরকার পতনে চলমান সংগ্রামে মনোযোগ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো কখনো আপনার বিনষ্ট সৃষ্টি হয়, কোনো ঐক্যের বিভক্তির সৃষ্টি হয়। সবাইকে নিয়ে আসতে হবে। এখন আমাদের প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনে কৌশল বদলালেও লক্ষ্য একটি, বর্তমান সরকারের পতন। কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। দেখছেন সংবাদরাত। ঈদ ঘিরে প্রস্তুত রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যাপারীরা, তবে এখনো তেমন বেচাকেনা শুরু হয়নি। এবার পশুর দাম বেশি হওয়ার বিষয়ে ব্যাপারীরা বলেন, গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশুর দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট ঘুরে আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। আগামী 17ই জুন উদযাপন হচ্ছে ঈদুল আজহা। কোরবানি ঘিরে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট 20টি হাট বসেছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে 11টি আর উত্তর সিটি কর্পোরেশনে 9টি হাট। উত্তর সিটি কর্পোরেশনের বড় স্থায়ী পশুর হাট উত্তরার দিয়াবাড়ি বউবাজার হাট। তীব্র রোদ উপেক্ষা করে ক্রেতা শূন্য সময় পার করছেন ব্যাপারীরা। গরু বিক্রয়ে দিচ্ছে নানা আকর্ষণীয় অফার। গরু হচ্ছে মামা ভাগ্নে, আমি মামার সাথে ভাগ্নে ফ্রি দিব, দাম 11 লক্ষ টাকা। তাহলে আমার কয় লাখ টাকা বেচলে 10,000 5,000 টাকা লাভ তো হওয়া লাগবে, না হলে তো এমনি বেচতে হলো। যারা আসছে দেখে চলে যাচ্ছে। আমি যেমন আমার মেয়েকে নিয়ে আসলাম যে একটু দেখে
হয়তো কাল পরশু কিনবো। আসছি মূলত ঘোরার জন্য, আর দেখে যাইতেছি, বাবা মাকে বলবো। আনুষ্ঠানিকভাবে হাট এখনো শুরু না হলেও পশুর দরদাম জানতে আসছেন কেউ কেউ। হাটে নানা ব্যবস্থাপনার অভিযোগ করেন ব্যাপারীরা। খাদ্যদ্রব্যের দাম জন্যই গরুর দামও বেশি। গরু খাওয়ানো পানি নিজেও খাওয়া লাগতেছে, এজন্য পানির খুব সমস্যা হচ্ছে। সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা আর উপরে আছে 7 লক্ষ টাকা। বসির দাম বেশি, সব খাদ্যের দাম বেশি, বসির দাম গরুর দাম সব বেশি দাম, এই জন্য গরুর দাম বৃদ্ধি। বৃহস্পতিবার থেকে রাজধানীর অস্থায়ী সব হাটে 24 ঘন্টা বেচাকেনা চলবে, যা চলমান থাকবে ঈদুল আজহার দিন সকাল পর্যন্ত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শিডিউলে কিছুটা বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো রেল। প্রথম দিনে তেমন ছিল না যাত্রীর ভিড়। দুপুর পর্যন্ত বেশিরভাগ ট্রেনই ছেড়ে যায় বেশ কিছুটা দেরিতে। এতে কিছুটা ভোগান্তিতে পড়লেও প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দে বিভোর যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ বলছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং যমুনা সেতুতে সংস্কার কাজ চলমান থাকায় সময় মেনে চলা সম্ভব হচ্ছে না। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। প্রিয়জনদের সান্নিধ্যে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পানে ঘরমুখী মানুষ। বুধবার স্পেশাল ট্রেন সার্ভিসে ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। সময় মতো যাত্রা করতে না পারায় ভোগান্তিতে পড়েন আগেভাগে স্টেশনে আসা যাত্রীরা। বিশেষ করে গরমে কাহিল হয়ে পড়েন নারী ও শিশুরা। আমার প্রত্যাশা যাতে ট্রেনটা বিলম্ব না হয়, সবাই যেন সুন্দরভাবে বাড়িতে যাইতে পারে। দেরি হইলে গরমের সময় মানুষের অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়বে সবাই। আসলে আমাদের প্রত্যাশা না হলে সার্ভিসটা যথেষ্ট, যাই হোক আমরা যেভাবে আশা করি সবসময় তো সেভাবে হয় না। অন্য সময় তো রাইট টাইমে দেখা যাচ্ছে আসি যায়। স্টেশনের পরিবেশ এবার এসে দেখলাম বেশ মানে সবকিছু গুছানো, মানুষজন সেরকম ভিড় নেই, সব মিলিয়ে বেশ একটা স্বাস্থ্যকর। যদিও অনেক গরম, তারপরেও মানুষজনের ভিড় কম তো একটু চলাচল সুবিধাজনক। তবে দুপুরের পর থেকে অনেকটাই স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তীব্র গরমের কারণে দুর্ঘটনা এড়াতে কিছুটা ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। এছাড়া শিডিউলের বাইরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন পরিচালনা এবং যমুনা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। যমুনা সেতু রেল সেতুর যে কানেকশনের জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পশ্চিম পারে আমাদের যেটা ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা ছিল, সেটা এখন নন ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা, অর্থাৎ যেটাকে বলা হয় যে ম্যানুয়াল। তো ম্যানুয়াল পদ্ধতিতে যাতে যে ওখানে যেখানে আবার স্বাভাবিক সময় লাগতো 20 মিনিট, এখন সেখানে লাগছে 40 মিনিট। ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত 20 মিনিট লাগছে। তো ওই বিষয়গুলো মাথায় রেখে সার্বিকভাবে বিবেচনায় যে আমরা হয়তো কোনো আন্তনগর ট্রেন ওপারের 2-1টা হয়তো বিলম্ব হতে পারে 1 ঘন্টা। আর 1 ঘন্টা এখন যেটা বললাম এই মুহূর্তে যে নিরাপত্তার কথা বিবেচনা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সাধারণ এটাকে স্বাভাবিকই মনে করছেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রেল পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। দেশের 4.5 কোটির বেশি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এর মধ্যে অন্তত 1 কোটি মানুষ লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকিতে আছে। বুধবার রাজধানীর সিরোডাপ মিলনায়তনে হেপাটোলজি সোসাইটি আয়োজিত এক সেমিনারে উঠে আসে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলেন, কায়িক পরিশ্রম না করা, ফাস্ট ফুড বা চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া, অ্যালকোহল পানসহ নানা কারণে রোগটি নীরবে মহামারী আকার ধারণ করছে। এ অবস্থায় 13 জুন সারা বিশ্বে পালন করা হবে বিশ্ব ফ্যাটি লিভার সচেতনতা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য কম খাই, বেশি হাঁটি, ফ্যাটি লিভার দূরে রাখি। আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। এদিনে বাংলাদেশের শিশুরা কতটা শিশু অধিকার নিয়ে বেড়ে উঠছে এবং কতটা শ্রম মুক্ত জীবনযাপন করতে পারছে, বগুড়া ঘুরে সেই চিত্র তুলে ধরছেন সহকর্মী সঞ্জু রায়। বগুড়া সদরের কৈচর এলাকার শিশু মুন্না, যার বাবা একজন পরিবহন শ্রমিক আর মা গৃহিণী, অভাবের তাড়নায় মাত্র 8 বছর বয়সেই পড়াশোনাকে বিদায় জানিয়ে ধরেছেন সংসারের হাল, লড়ে যাচ্ছেন জীবন যুদ্ধে। পড়াশোনা করিনি, আর্থিক সমস্যা এই কারণে হয়নি, করিনি, কাজে যাচ্ছি, বাবার টাকা দিয়ে হয় না, এই কারণে আশা
মুন্নার মতোই হাজার হাজার শিশু কিশোর ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজসহ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছেন। দায়িত্বের কাছে যখন হার মানে বয়স, তখন তাদের কাছে এই দিবস কতটা গুরুত্ব রাখে প্রশ্ন জাগে মনে। ক্লাস 7 কিন্তু পড়ছি, অনেক অভাবের কারণে এখানে কাজ করতেছি। সর্বশেষ 2023 সালের সমীক্ষা অনুযায়ী বর্তমানে সারা দেশে শিশু শ্রমের সাথে জড়িত রয়েছে প্রায় 17 লাখ শিশু। বগুড়া শহরের অলিতে গলিতে হর হামেশাই চোখে পড়ে শিশু শ্রমিকের। জেলায় আদৌ তাদের সংখ্যা কত জানতে পরিসংখ্যান অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়েও পাওয়া যায়নি কোনো তথ্য। তবে গেল 3 বছরে জেলায় 400 শিশুকে পুনর্বাসন করা হয়েছে বলে জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। প্রাথমিক পর্যায়ে আমরা এদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে এগুলো নিরসন করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে যদি কোনো প্রতিষ্ঠান আইনি ব্যত্যয় ঘটায় তাদেরকে আমরা নোটিশ প্রদান করি। শিশু শ্রম প্রতিরোধে পুনর্বাসন প্রক্রিয়া বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিভিন্ন উদ্যোগের কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। কোনো শিশু যদি তার পরিবারের অর্থাভাবে বা সমস্যার কারণে সে যদি শিশু শ্রমে যায়, তাহলে সেই পরিবারটিকে আইডেন্টিফাই করার পরে সেখানে হয়তো ওই পরিবারকে এই প্রজেক্টের আওতায় অর্থ সহায়তা দেওয়া হবে এই শর্তে যে তার এই শিশুটি আর কাজ করবে না, কলকারখানায় সে লেখাপড়ায় নিয়োজিত থাকবে। শিশু শ্রম প্রতিরোধ দিবসে সচেতন মহলের প্রত্যাশা, মৌলিক চাহিদা মিটিয়ে প্রতিটি শিশু হোক শ্রম মুক্ত। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বরিশালের কাউনিয়ায় বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বাবা ও মেয়ের গলা কাটা মরদেহ। ধারণা করা হচ্ছে 5 বছর বয়সী মেয়েকে হত্যার পর নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বাবা। পুলিশ বলছে তদন্তের পর জানা যাবে আসল রহস্য। সহকর্মী শফিক মুন্সির প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। সবে স্কুলে যাওয়া শুরু করেছিল 5 বছরের রাবেয়া বাসুরি রোজা। বাবা মায়ের বিচ্ছেদের পর থাকতো দাদা দাদির সঙ্গে বরিশালের কাউনিয়া পানি ট্যাঙ্কি এলাকায়। বুধবার সকালে উদ্ধার করা হয় ফুটফুটে এই শিশু ও তার বাবা নাইমুর রহমানের গলা কাটা মরদেহ। সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে প্রথমে দুজনের লাশ আবিষ্কার করেন নাইমের বোন আখি। খবর দেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের। ঘটনাস্থলে আসে পুলিশ। খবর চাউর হলে ভিড় জমায় আশপাশের মানুষজন। স্ত্রীর সঙ্গে বনিবনা না হয় 5 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর চাকরি হারালে বিষণ্ণতায় ভোগা শুরু করেন নাইম। স্বজনরা বলছেন মানসিক ভারসাম্য হারিয়ে মেয়েকে হত্যার পর নিজেই আত্মহত্যা করে থাকতে পারেন নাইম। ডাকতে যাইয়ে দেখে যে এই অবস্থা, মানে ওর মেয়ে জবাই দেওয়া আর ওর পার কাছে আবার ও আর ওর হাতের কাছে মানে বউটি। প্রথম শুনছিলাম যে এই দেশে ওই গলায় ফাঁস দিয়েছে, এই শুনছি প্রথম। তার এরপর তো দেখি শুনি যে না ফাঁস দে নাই, ওই আইয়ে ওই গলায় দিয়েছে। প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশেরও ধারণা এটি আত্মহত্যা। আমরা চেষ্টা করব যে বাহিরের কেউ এসছিল কিনা, এটা কোনো হত্যাজনিত ঘটনা কিনা সেটাও আমরা আমাদের বিবেচনায় আছে। তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে না, সে ধরনের কেউ আসে নাই, হয়তো বা আত্মহত্যাজনিত কোনো ঘটনা, মানসিক ভারসাম্য হারানোর কারণেই সেই ধরনের একটা ঘটনা ঘটায়। তবে তদন্ত শেষে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার দাউদকান্দিতে কভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়েছে। বুধবার সকাল 9:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পুটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় কুমিল্লাগামী গরুবাহী ট্রাকটি পুটিয়া এলাকার সামনে থাকা কভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী সহ 2 জন নিহত হয়। এতে 2টি গরু মারা যায় এবং আরও 2টি আহত হয়। দেখছেন সংবাদ রাত।